কে স্পর্শ ভাইয়া? হ্যাঁ, ওনার যে ভাই আছে, মিনিমাম ভাইয়া। মিনিমাম ভাইয়া আবার কে? তীব্রকে ইংলিশে মিনিমাম বলে না? তীব্রকে ইংরেজিতে শার্প অথবা ভায়োলেন্ট বলে, বুঝেছো? আমি এত বলতে পারবো না, মিনিমামই বলবো। তো উনি কি করেছেন? ওনাকে আমি বউর সাথে কথা বলতে শুনেছি, বাগানে বসে কথা বলে সারাদিন। কলে বউ বউ করছিল। ওনার কি বিয়ে হয়ে গেছে? দেখেছো, আমাদের দাওয়াত করেনি, আম্মুকে বলতে হবে। বউ? রিমের মনে হলো তীব্র ওকে কখনো বউ বলে ডাকে না, তবে কাকে বউ বলে ডাকে। মন খারাপ নিয়ে সে তীব্রকে কল দিল একটা, কিন্তু সে রিসিভ করলো না। তামিমকে ঘুম পাড়িয়ে রিম বারান্দায় এসে দাঁড়াতেই ওর চোখ জুড়ে কান্না এসে গেল। তীব্রকে সে ভালোবাসে, কিন্তু কিছুদিন ধরে ওকে নিয়ে যা শুনছে তাতে মনে হয় তার আরেকজনের সাথে সম্পর্ক আছে। এই নিয়ে ওর ভীষণ মন খারাপ থাকে আজকাল। স্পর্শ তখনও বারান্দায় ছিল। রিমের গায়ের গন্ধ পেয়ে সে আরো একবার ডাক দিল। রিম আবেগের বশে জবাব দিল ডাকের। স্পর্শ মাথা নিচু করে ওর দিকে চেয়ে বলল, তুমি কাঁদছো? রিমের হুঁশ আসতে সে মাথা তুলে স্পর্শকে দেখে তৎক্ষণাৎ সরে গেল ওখান থেকে। কাঁদতে কাঁদতে বলে স্পর্শের জবাবে সে হ্যাঁ বলে দিয়েছিল। রিমের কষ্ট হওয়ার পেছনে দুটি কারণ থাকে সবসময়। একটি হলো রিহাব, আর অন্যটি তীব্র। রিহাবের কারণে আজ রিম কাঁদেনি, কাঁদার কথা ওঠে না, কারণ রিহাবকে বলেই তো সে আজ ঘুরতে গিয়েছিল। যে সময়ে আমাদের সকলের বাসায় ফেরার কথা, সেই সময় তো ফিরেছি সবাই। তাহলে তো রিহাবের সাথে কথা কাটাকাটির মানে হয় না। যদি সমস্যা হয়েই থাকে তবে নিশ্চয়ই তীব্র ভাইয়ার সাথে হয়েছে। ও নিশ্চয়ই কিছু না কিছু বলেছে, নয়তো করেছে। দিনের পর দিন ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট পেতে দেখলে সেটা সহ্য করার বাইরে চলে যায়। আজও হয়েছে সেটা। তীব্র ভাইয়াকে কিছু বলতেই হবে। আমি নিজে ওরে কাঁদাই না, তবে কোন সাহসে ভাইয়া ওরে কাঁদাই? কিসের যোগ্যতায় করে এটা? গাল ফুলিয়ে স্পর্শ এসে হাজির তীব্র রুমে। সে তখন ওয়াশরুমে ছিল। তার ফোন ছিল বিছানার উপর। অনবরত কল আসছে মেসেঞ্জারে। স্পর্শ ফোন হাতে নিয়ে দেখলো নিকনেম বউ সেভ করা। প্রোফাইল দেখে বোঝা গেল এটা অন্তত রিম না। সে একটা ছবি তুললো ফোনের, তারপর সেটাকে আগের জায়গায় রেখে চলে আসলো। আখি ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে এক ছুটে মায়ের রুমের বারান্দায় এসে হাজির। মায়ের বারান্দার ঠিক উপরের বারান্দাটা রিহাবের। সে একটা লাঠি এনে উঁচু হয়ে উপরের বারান্দায় কয়েকটা খোঁচা মারল লাঠি দিয়ে। রিহাব যদি ওখানে থাকে চেঁচিয়ে বলবে অসভ্য মেয়ে কোথাকার। কিন্তু এখন সেই ডায়লগ শোনা যায়নি বলে আখি নিশ্চিত হলো ওখানে রিহাব নেই। রিহাব আসলে তখন রুমেই ছিল, তবে খাটে বসে বসে ম্যাগাজিন পড়ছিল, একটা কৌতুকের ম্যাগাজিন। একদিন মা তার 5 বছরের ছেলেকে কিছুতেই ওষুধ খাওয়াতে পারছিলেন না, তাই ছেলেকে মিষ্টি দেওয়ার সময় তার ভেতর ট্যাবলেট ঢুকিয়ে দিয়েছেন। ছেলে মিষ্টিটা খেলো। এরপর মা এসে জানতে চাইলেন মিষ্টি খেয়েছে কিনা। ছেলে বলল খেয়েছে, তবে মিষ্টির ভেতরে বিচিটা ফেলে দিয়েছে। রিহাব হাসতে হাসতে লুটিয়ে পড়ল। সবাই ঘুমে মনে পড়ায় হাসি আটকে চুপ হয়ে গেছে। বারান্দায় বসে পড়া ঠিক বলে সে এবার ওখানে এসেই বসল। রাতের আকাশে কোটি কোটি তারা, তার মাঝে হয়তো একটা তারা খসে পড়ল মনে হলো। রিহাব সঙ্গে সঙ্গে বুকে ম্যাগাজিন চেপে বলল, একটা মনের মতো বউ চাই। আচ্ছা। আচ্ছা শুনে রিহাব চেয়ার থেকে নেমে নিচে তাকালো। এত অসভ্য কেন তুমি? তো সভ্য বানাই দেন। অল ইউর্স। সর। কোথায় সরব? আপনার কাছে আসবো সরে? আখি মুখে হাসি ফুটিয়ে ওর দিকে তাকিয়ে আছে। রিহাব হাতের ম্যাগাজিনটা গোল করে আখির কপালে মেরে চলে আসলো ওখান থেকে। আখি ম্যাগাজিনটা জড়িয়ে ধরে ঘুরতে ঘুরতে চলে যাওয়া ধরতেই মায়ের সামনে পড়লো বরাবর। এই, তুই সব সময় আমার রুমে কি করিস? বারান্দায় কি তোর? মা, ম্যাগাজিন পড়ছিলাম, পড়বে? রোকসানা বেগম আগ্রহ নিয়ে ওর হাত থেকে ম্যাগাজিনটা নিলেন। চশমা ঠিক করে দেখতে দেখতে রেলিং চেয়ারে বসেও গেলেন। আখি মায়ের পা টিপতে টিপতে ফ্লোরে বসে গেছে। ও মা, শোনো না। কি শুনবো? তোমার রুমটা আমায় দিয়ে দাও না। এই রুমের বারান্দা দিয়ে রহিম স্যারের বাসার কোচিং সেন্টার দেখা যায়। সারাদিন পড়াশোনা দেখলে ও শুনলে তবেই তো ভালো মনোযোগী হতে পারবো। রোকসানা বেগম একটা কৌতুক করে হাসতে হাসতে বললেন, তা তো বুঝলাম, তবে উপরে যে ও অকমার ঢেকে রিহাবের বারান্দা,
আমার এত হীরের টুকরো মেয়েকে যদি জাদু করে নিজের বশে করে ফেলে? আরে ছেলেরা জাদু করে নাকি? তোর বাবা আমাকে জাদু করে বিয়ে করেছে, না হলে আমার মতন এত সুন্দরী মেয়ে কি সরকারি চাকরি দেখে শেষমেশ মেয়েদালা আসাদুজ্জামানের প্রেমে পড়তাম? সেকালে আমি সরকারি চাকরিকেও পাত্তা দিতাম না, কিন্তু তোর বাবা জাদু করে পাত্তা দেওয়াই ছাড়লো। রিহাব ভাইয়া মোটেও অকর্মার ঢেকি না। উনি ভালো একটা ব্যাংকে চাকরি করেন, ভালো বেতনের। তো ও যদি সরকারি চাকরিও করে তাও আমি মেয়ে বিয়ে দেব না, কারণ ওর পরিবারকেই আমার পছন্দ না। তোকে জীবন নেও এই রুমে আমি দিচ্ছি না। স্পর্শও ঠিকমতো খাবার খেতে পারেনি। রিমকে কষ্টে দেখলে তার খাওয়া হয় না। রিম কেন বোঝে না? তীব্র ভাইয়া ওকে ভালোবাসে না, যে বাসে তাকে সে চেনেই না। কবে বুঝবে আমি তাকে কতটা ভালোবাসি? তার মুখে হাসি ফোটানোর জন্য ঠিক কতটা কঠোর হতে পারি তা সে কেন বোঝে না? সে যে তার জন্য কিছু করে না, তার প্রেমে সে অন্ধ হয়ে থাকে। যে মানুষটা ওকে কষ্ট দেয় তার জন্য বিভোর হওয়া কতটা যুক্তিসঙ্গত? কলিং বেল বাজছে এসে তখন থেকে। বাবা এসেছে হয়তো। বাবার সাথে স্পর্শের অনেক দিনের মনোমালিন্য, কথা বলে না 5 মাস হলো। সে জানে এখন বাবা এসেছে, তাই কলিং বেলের আওয়াজ পেয়েও যাচ্ছিল না খুলতে। কিন্তু এখনো কেউ খুলতে আসেনি। তাকে তো যেতেই হবে এবার। বাধ্য হয়ে শোয়া থেকে উঠে দরজা খুলতে আসলো সে। খুলে দেখলো বাবা আসেনি, তবে এসেছে রিমের ছোট ভাই তামিম। তাজ ভাইয়া, ভালো আছো? শালা বাবু যে, কি মনে করে এত রাতে? ঘুমাও না। লুকিয়ে এসেছি, দেখো না হাতে টুল। আবার লুকিয়ে ঢুকে টুলে উঠে দরজা লাগিয়ে দেব। একটা কথা বলতে এসেছি। কি? কাউকে বলবো না তো? না, বলো শুনি। আচ্ছা, তার আগে ভেতরে এসো। তামিম টুল সহ আস্তে আস্তে বলল, তোমাদের ফ্রিজে লাল মিষ্টি থাকলে দাও তো, খেতে খেতে বলি। স্পর্শ মুচকি হেসে মিষ্টির প্যাকেটটা বের করে তামিমের সামনে রাখলো। তামিম মিষ্টি একটা মুখে দিয়ে বলল, মিনিমাম ভাইয়া কোথায়? কে, তীব্র ভাইয়া? হুম। তার রুমে। তামিম মুখের পাশে হাত ধরে ফিসফিস করে বলল, জানো, মিনিমাম ভাইয়া লুকিয়ে বিয়ে করে ফেলেছে। তাই নাকি? কাকে? জানি না, তবে তার নাম বউ। সারাদিনের বউয়ের সাথে কথা বলে। জানোই তো, আমি বেশিরভাগ সময় বাগানে থাকি, তাই এসব শুনেছি। কাউকে বলবো না কিন্তু। এই কথা শুধু তোমাকে আর বুবুকে বললাম। আচ্ছা, আমি প্যাকেটটা নিয়ে যাই। বুবু কাঁদছে। মিষ্টিগুলো তার অনেক পছন্দের, সাথে আমিও খাবো আর কি। স্পর্শ ফ্রিজ থেকে মিষ্টি আরো একটা প্যাকেট নিয়ে তামিমের হাতে দিয়ে বলল যেতে। তামিম প্যাকেট হাতে নিয়ে বলল, আচ্ছা, তুমি আবার সবসময় শালাবউ বলো কেন? শালাবউ মানে কি? শালা মানে ভালো, আর বাবু মানে বাবু। তুমি খুব ভালো বাবু, তাই শালা বাবু ডাকি। তাহলে তুমি শালা ভাইয়া। তোমার আম্মু শালা আন্টি, মিনিমাম শালা ভাইয়া। শালা আখি আপু, শালা আঙ্কেল। শালা আম্মু আব্বু, শালা বুবু। ভাই, তুমি থামো, অনেক রাত হয়েছে। যাও, বাসায় যাও বাবু। তামিম টুল টানতে টানতে 3 তলায় গিয়ে আগে মিষ্টির প্যাকেটগুলা ঢুকালো। তারপর টুলে উঠে দরজা লাগিয়ে সোজা রিমের কাছে গেছে। রিম তখনও কাঁদছিল। দেখো বুবু, তোমার জন্য মিষ্টি এনেছি। কোথায় পেলে এগুলো? রিহাব ভাই এনেছে। রিম আর সন্দেহ করেনি, খিদেও লেগেছিল। মিষ্টি কয়েকটা খেয়ে সে ঘুমালো অবশেষে। ভোরে উঠে রিম গোসল করে সবার আগে, তারপর নামাজ পড়ে ছাদে গিয়ে বসে থাকে এক কোনায়। রোদ ওঠা অবধি বসে থাকে। সকালকে কি করে রোদ এসে দুপুর করে দেয় সেটা দেখে সে আনন্দ পায়। এটার কথা স্পর্শ জানে না, জানলে হয়তো এখানে সে বসে থাকতো। রিম আজও এক কোনায় এসে বসেছিল। আজ বাইরে এত বাতাস ছিল, রিমের গায়ের ওড়নাটা দুবার উড়িয়ে অন্য জায়গায় নিয়ে ফেলেছে। শেষে বিরক্ত হয়ে কাটা গাছ থেকে ওড়না ছাড়াতে ছাড়াতে সে বাতাসকে আর ওড়নাটাকে বকা দিচ্ছিল। স্পর্শ সে সময় বাগানে ঘুরছিল। যদি একবার রিমের মুখটা দেখা যেত, তার ধারণা সারাটা দিন খুব ভালো কাটতো। কিন্তু ভোরে সে কোনো দিন রিমকে বারান্দায় দেখে না। এটাই সমস্যা। রিম দেরি করে ওঠে না, এটা ওর জানা আছে, কিন্তু সেই সময়টা কি করে সেটাই অজানা। হঠাৎ করে বাতাসে লাল রঙের একটা কিছু উঠতে দেখে তার চোখ ছাদের দিকে গেল। সেখানে রিমকে দেখতে পেল সে। ও নিজের ওড়না গাছ থেকে টেনে নিচ্ছিল। এই দেখি মেঘনা চাইতেই জল। তার মানে প্রতিদিন এ সময় ম্যাডামের ছাদে যাওয়া হয়। স্পর্শ থেকে লুকানোর এত পরিকল্পনা, কিন্তু আজ যা জেনে গেলাম। এখন কি হবে রিম?
স্পর্শ মুচকি হেসে ছাদের দিকে গেল। রিম ওড়না পেঁচিয়ে বাগানে একবার দেখে নিল কেউ আছে কিনা। দেখলেই বিপদ। বাগান খালি দেখে দম ফেলে পিছনে ফিরতে স্পর্শকে দেখে ভীত হয়ে রেলিং এর সাথে লেগে গেছে রিম। রিম, সাবধানে, পড়ে যাবে। আপনি এখানে কি করেন? তুমি যে প্রান্তে থাকো সে প্রান্ত স্পর্শে কাতর। ছেলেটা আর কিছু না পারুক মনটাকে স্পর্শ করার মতন কথা বলতে জানে। রিম তখন মাথার ঘুমটা টেনে ওর পাশ দিয়ে চলে যাচ্ছিল কোনো কথা না বলে। রিম। রিম থেমেছে কিন্তু কিছু বলেনি। তীব্র ভাইয়া তোমায় ভালোবাসে না রিম? জানি। তবে কেন? আজ থেকে কেন থাকবে না? আর আমার ম্যাটার? আমি তো তোমায় সত্যিকারে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। এরপর রিম চলে গেল। স্পর্শ এইভাবে শান্তি হলো যে রিম অন্তত তীব্রর ভাইয়ার সত্যিটা জেনে গেছে এবং সম্পর্কের ইতি টানতে চলেছে। রিম নিচে নামার সময় তীব্রকে দেখতে পেল। সে ছাদের দিকেই আসছিল, কানে ফোন ধরে। রিমকে দেখে ফোন পকেটে ঢুকিয়ে ফেলে মুচকি এসে বলল, কেমন আছো রিমজি? ভেরি গুড মর্নিং। রিম শুধু তাকিয়েছিল ওর দিকে। নিজেকে নিয়ন্ত্রণ করে সে তীব্রকে এড়িয়ে চলে গেল ওখান থেকে। তীব্র অবাক হলো, রিম এমন ব্যবহার এর আগে করেনি। তারপর মনে হলো কাল রাতে রিম অনেকগুলো কল করেছিল ওকে, সে রিসিভ করেনি বলে হয়তো এমন করছে। রিম বাসায় এসে তীব্র দেওয়া গিফটগুলো সব জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছে বারান্দায় নিয়ে। তারপর ফোন টিপে ওকে ব্লকও দিল। কাল সারা রাত সে কেঁদেছিল এই মানুষটার জন্য। অনেক কষ্ট দিয়েছে, আর না, হাতে প্রমাণ আসুক, তারপর যা বলার বলবে, যা করার করবে। তামিম মাথায় রিহাবের বাইকের হেলমেট লাগিয়ে হাতে খুন্তি নিয়ে আস্তে আস্তে বলল, আপনারা সরে দাঁড়ান। আই অ্যাম ফায়ার ব্রিগেড, আগুন বিগড়াই বলে আমার নাম তামিম ব্রিগেড। সরুন সবাই, পোড়া গন্ধ এদিক থেকে আসছে। আপনারা সরুন আর আমাকে ঢুকতে দিন। না ঢুকতে দিলে আগুন নেপাবো কেমন ভাইয়া? তামিমের কথা শুনে রিম আগুন নিভিয়ে ফেলল পানি ঢেলে। তামিম এসে কাণ্ড দেখে চোখ বড় করে বলল, যা, আমাকে তো কিছুই করতে দিলে না। আজকে ডিউটিতে পানি ঢেলে দিলে। কাজটা আমি করে খুব ভালো লাগতো। তীব্র রুমে আসার পর থেকে রিমকে 3-4 বার কল করলেও পেল না। সে রিসিভই করছে না, অথচ রিম কখনো ওর কল মিসড কল হতে দেয় না, রিসিভ করে ফেলে, যেন ওর কলের আশাতেই থাকে সবসময়। আর আজ হলোটা কি? রিম কি এতই রাগ করলো? রিম আজ কলেজে যাবে না বলে ঠিক করেছে। বিছানার উপর শুয়ে শুয়ে গান শুনছে এখন। তামিম ক্লাস 1-এ ভর্তি হবে আর 1 মাস পর। রিহাব এত ব্যস্ত থাকে যে কাজগুলো ওকে দিয়ে হবে না। আর বাবা হলেন রাঙামাটিতে, চাকরির পোস্টিং ওখানে হওয়ায় তিনি বেশিরভাগই বাসার বাইরে থাকেন। তাই কাজটা রিম করবে বলেছে। তামিম এখন অনেক ফ্রি মানুষ, সারাদিন টই করে ঘুরে বেড়ায়। দুপুরে মায়ের হাতে খাবার খায়, রাতে রিমের হাতে, মাঝে মাঝে রিহাবও খাইয়ে দেয়। এখন সে চায়ের কাপ নিয়ে মোনার সাথে চা নাস্তার খেলা খেলছে। মোনা খালি কাপ নিয়ে ওর দিকে ধরে বলল, নাও ধরো, চা খাও তামিম। আমি খাবো না। তুমি চাই সব দাও, কিন্তু পানি দাও না। তাহলে এটা কি চা নাকি? পানি দিলে আন্টি বকে, শোনো না? পানি ছাড়া চা আমি খাবো না, অন্য কিছু বানাও। চলো বাগানে গিয়ে খেলি, ওখানে লতা পাতা কুড়িয়ে তরকারি রাঁধবো তোমার জন্য। তরকারি আমার পছন্দ না, আমাকে মুরগি মাছ খাওয়াবে। চিকেন পাবো কই? তুমি জানো না চিকেন দেখলে আমি ভয় পাই? সত্যিকারে চিকেন রাখতে বললাম নাকি? হয়েছে, মাছে একটা মেরে ভেজে নিবা। আমাদের কাছে ঘাস মানে সবজি আর মাছি মানে মুরগি। ওহো। স্পর্শ প্রতিদিন সকালে নাস্তা করে ভার্সিটির দিকে চলে যায়, কিন্তু আজ যায়নি, কারণ সে জানে রিমও যায়নি। আজ রিমকে সে জ্বালাবে। রিম বারান্দায় আসছে না। সে কখন থেকে উপরে তাকিয়ে আছে, ওকে দেখছেই না। কখন যে আসবে আর কখন যে ঘ্রাণে চারিদিক ভরে যাবে। রিমের গায়ের কি মিষ্টি একটা ঘ্রাণ মনে করে স্পর্শ আলমারিটা খুলেছে। সেখানে রিমের একটা সবুজ রঙের ওড়না আছে, একবার ছাদ থেকে চুরি করে এনেছিল স্পর্শ। রিম এটার কথা জানে না এখনো। ওড়নাটাকে মুখে লাগিয়ে স্পর্শ বিছানায় এসে বসলো। রোকসানা বেগমের আওয়াজ শোনা যায়। দূর থেকে আসতে আসতে বলছেন স্পর্শকে ডিম সেদ্ধ খেতে। তার গলা শুনে স্পর্শ ভয় পেয়ে বেসামাল হয়ে ওড়নাটাকে বালিশের তলায় লুকিয়ে ফেললো। কি রে, তোর মুখ শুকনো লাগছে কেন? কই? দেখি, ডিম এটা খেয়ে নে। আর কতদিন চেঁচাবো ডিম খাওয়া নিয়ে? নিজে থেকেই তো খেতে পারিস। বউ এনে দাও, তাহলে খাবো। তোর বড় ভাইয়ের বিয়ে অনেক দেরি, তার আগেই বউ চাইছিস? তাকে জলদি বিয়ে করাও। আর ইদানিং সব মেয়েকে ভালো লাগে। তুমি জানো, উপরের তলার রিমঝিমকেও ভাইয়া পছন্দ করে। এই কথা কিন্তু আবার ভাইয়াকে বলবে না, বললেও
আমার নাম নিবে না। রোকসানা বেগমের মাথায় যেন আগুন ধরে গেল। হনহনিয়ে চলে গেলেন ওখান থেকে। তীব্র তো বাসায় নেই, আসলেই তার খবর বের করবে আজ। স্পর্শ মিটমিট করে হাসতে হাসতে ওড়নাটা আবারও বের করলো, তাতে নাক ডুবিয়ে বলল, তবে আমায় ভালোবাসবে রিম। মা আবার আসতে পারে সে ভয়ে স্পর্শ ওড়নাটাকে যথাস্থানে রেখে আবারও বারান্দায় এসে থামল। রিম বারান্দায় আসতে চায় না কখনোই, যেন ওখানে আসা মানে স্পর্শর সাথে দেখা হয়ে যাওয়া। মাকে বলে রুমটা পাল্টিয়েছিল এর আগে, কিন্তু স্পর্শ কি করে যেন বুঝে গেল ওই রুমটাতেই থাকছে। সেও তার রুম ওই কোনার রুমটাই করে নিল। মানে কতটা ডেসপারেট হতে পারে মানুষটা। এখন সকাল সকাল গাছে পানি তো দিতেই হবে। বাধ্য হয়ে রিম পানির বালতি নিয়ে বারান্দায় এসেছে। তার মতে স্পর্শ বাসায় নেই, ভার্সিটিতে গেছে। কিন্তু সে তো জানে না, সে না গেলে স্পর্শও যায় না। ওড়না গায়ের সাথে আষ্টে পিষ্টে বেঁধে সে এক এক করে সবগুলো টবে পানি দিচ্ছিল। তার বারান্দায় সব ফুল থাকলেও তামিমের প্রিয় লাল গোলাপটাই নেই। এমনটা নয় যে কখনো কিনে আনেনি, অনেকবার কিনে এনেছে, কিন্তু সমস্যা হলো ওই জায়গায়। গাছটা দুদিনের বেশি টেকে না। গাছে পানি দিতে দিতে রিম গান করছিল, প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যে সজ্জা। রিমের হঠাৎ মনে হলো তার পেছনে কারো উপস্থিতি। ভয় ভয়ে সে পেছনে তাকালো। ঠিক তাই, স্পর্শ দাঁড়িয়ে আছে ওখানে। এই আজব লোকটা নিস্তারা থেকে কি করে যে টের পেয়ে যায় ওর বারান্দায় আসার উপস্থিতি। রিমকে মূর্তির মতন দাঁড়িয়ে থাকতে দেখে স্পর্শ ওর হাত থেকে মগটা কেড়ে নিয়ে বলল, গাছে এভাবে পানি দিলে গাছ মরে যায়, এজন্য তোমাদের গোলাপের গাছ হয় না। দেখো আমি শিখিয়ে দিচ্ছি। স্পর্শ তার কথা মতো শিখিয়ে দিচ্ছিল, আর রিম তখন দেয়ালে পিঠ ঠেকিয়ে বলল, আপনি নিচ তলা থেকে উপরের তলায় কি করে আসেন? ইচ্ছা থাকলে উপায় হয়। যান এখন, না হলে আমি চেঁচাবো। রিহাব বাসায় নেই। তোমার আম্মু নাস্তা সেরে সকাল 10টার সময় নাক ডেকে ঘুমান, সেই রুটিন আমার জানা আছে। তামিম মোনাকে নিয়ে বাগানে চিকেন কারি বানাচ্ছে, আর আমার চাচাতো বোনেরা ছাদে গিয়ে টিকটক করছে। রিম হাঁ করে তাকিয়েছিল। স্পর্শ সবগুলোর খবর কেমন নোট করে রেখেছিল। এবার তার আরো ভয় হলো। ঝোঁক গিলে রুমের ভেতরে সে বারান্দার গ্লাস টেনে দিয়ে দাঁড়িয়ে থাকলো। স্পর্শ গ্লাসে হাত রেখে বলল, তোমাকে ছুতে বাধা দেবে এই কাজ, ওই কাজ আমি হাত দিয়ে ভেঙে দিব। স্পর্শ এসব ভয় পায় না, শুধু সময়ের অপেক্ষা। সেদিন স্পর্শ এসব কাজ টাজ মানবে না। রিম পর্দাটা টেনে চুপ করে থাকলো। স্পর্শ যেভাবে এসেছে সেভাবেই চলে গেছে। রিম মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। প্রতিটা মেয়ে চায় তাকে একটা মানুষ পাগলের মতো ভালোবাসুক। আমি তো পেয়েছি, কিন্তু আমার যে ওনাকে পছন্দ না। উনি আমার মনের মতন না, ওনার স্বভাব আমার মন কাড়ে না। শুধু ভালোবাসলেই হয় না, মানুষের ইচ্ছা অনিচ্ছার দাম আছে। উনি সব সময় জোর করে এসছেন আমার সাথে। আমি চাইনি এমন, আমি চাই স্বাধীনতা। তীব্র আজকে তার সো কল্ড না বিয়ে করা বউকে নিয়ে ঘুরতে বের হয়েছে। কথাটা কেউ না জানলেও স্পর্শর কানে এসে পৌঁছে গেছে, আর এটা স্পর্শ রিমকে দেখাতে চায়। এখন রিমকে পেতে হলে আবার বারান্দায় টপকে যেতে হবে। আসল দরজা দিয়ে তো ঢোকাই কষ্টের। অনেক কষ্টে সে বারান্দা দিয়ে এসে দেখলো রিম এখনো দরজা লাগিয়ে রেখেছে। স্পর্শ হাত রেখে ডাকতে যাবে, তখনই রিম দরজা খুললো এবং ওকে দেখে আবারও দরজা আটকানো ধরতেই স্পর্শ হাত দিয়ে আটকে ফেললো ওকে। আমাকে কথাটা বলতে দাও আগে। কি কথা? আমার সাথে একটা জায়গায় যেতে হবে তোমায়, আর্জেন্ট। রিম পিছিয়ে গিয়ে বলল, জীবনেও না। তীব্র ভাইয়ার আসল রূপ তোমায় দেখাবো। কি প্রমাণ আছে যে সেটাই দেখাবেন? আপনাকে একটু বিশ্বাস করি না আমি। তীব্র ভাইয়াকে তো খুব বিশ্বাস করতে হলো তো। তুমি নিজেও জানো ভাইয়া তোমাকে চিট করছে। রিম মাথা নিচু করে ফেললো তখনই। স্পর্শ যেতে যেতে বলল, তৈরি হতে সে বাইরে অপেক্ষা করছে, না হলে জলজান্ত প্রমাণ হাতছাড়া হয়ে যাবে। স্পর্শ বাইক নিয়ে বাইরে অপেক্ষা করছিল। তীব্র ভাইয়াকে দিন শেষে একটা থ্যাঙ্কস দিতে হবে আজ। ভাইয়ার কারণে প্রথমবার রিম ওর বাইকে উঠবে। রিমের পছন্দ রং খয়েরি, সেই রঙের শার্ট পরে স্পর্শ বাইকে হেলান দিয়ে বসে বসে ওর অপেক্ষা করছিল। রিমের হাত কাঁপছিল রেডি হবার সময়। তীব্র কি সত্যি ওকে ঠকাচ্ছে নাকি সবই তার মনের ভুল? যাওয়া উচিত না অনুচিত? অনেক ভেবে সে বের হলো। গেটের বাইরে এসে স্পর্শকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, আমি আপনার সাথে বাইকে যাব না, রিক্সা নিচ্ছি। কোথায় যেতে হবে বলুন।
যেখানে যাব সেখানে রিক্সা যায় না, নির্জন এলাকা। গার্লফ্রেন্ড নিয়ে তো মানুষ পাবলিক প্লেসে ঘুরতে যাবে না। আমি আপনার সাথে এক বাইকে যাব না। যেও না, আমি রুমে ফিরে যাচ্ছি। প্রমাণ দেখতে না চাইলে কি করব আমি? রিম অনেক ভাবলো, যেতে তো হবেই। শেষে বাধ্য হয়ে উঠল বাইকে, কিন্তু স্পর্শকে ধরল না, বরং বাইক ধরে রাখলো। যদি আমায় না ধরো তবে পড়ে যেতে পারো। রিমঝিম মুখ বাঁকালো, তাও ধরল না ওকে। স্পর্শ একটা মোড় ঘুরতে রিম পড়ে যাওয়া ধরছিল, তখন বাধ্য হয়ে ওকে ধরে ফেলেছে। স্পর্শ হাসছিল, রিম সেটা দেখেনি। ওর বুকের ভেতর ভয়ের চোটে টিপটিপ করছিল তখন। এত কিছু দেখার সময় কই। অনেকটা পথ যাবার পরেও যখন স্পর্শ বাইক থামালো না, রিম বলল, আর কত দূর? আপনি সত্যি আমাকে তীব্র ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছেন নাকি অন্য কোথাও নেবার পরিকল্পনা আছে আপনার? কেন? আচ্ছা, যদি তোমায় কিডন্যাপও করি, নিজেকে বাঁচাতে পারবে? আপনার সেই সাহস নেই। থাকবে না কেন? অবশ্যই আছে। কিডন্যাপ করে মানুষ যদি ওই জিনিসটা তার দরকার পড়ে তখন, কিংবা তার বদলে হাজার হাজার টাকা। কিন্তু তুমি তো আমারই, তাহলে আমি তোমায় কেন কিডন্যাপ করব বলো? দেখছো না তোমাদের এত গভীর প্রেম আজ ভাঙতে চলেছে? কারণ হলো তোমার কপালে আমি আছি, কোনো তীব্র নেই। এত অগ্রিম ভাববার কিছু নেই। তীব্র ভাইয়ের সাথে যদি আমার ব্রেকআপ হয়ে যায়, তবে আমি ভালো ছেলে দেখে আরেকটা প্রেম করব, তারপরেও আপনার কাছে ধরা দিব না। তাই না? তীব্র ভাইয়া আমার ভাই হয় বলে চেপে গেছিলাম এতদিন, কিন্তু এরপর আর কোনো প্রেম তোমার ভাগ্যে জুটবে না। রাগাইও না আমাকে, ধরে বিয়ে করে নেব একেবারে। চেনো তো আমাকে। রিম হাত সরিয়ে নিল রাগ করে। স্পর্শ স্পিড বাড়িয়ে দিতেই রিম আবারও ধরে ফেলল। স্পর্শ এবার জোরে সরে হেসে ফেলেছে। রিমের রাগ হচ্ছে ভীষণ, কিন্তু না পারছে কিছু বলতে, আর না পারছে কিছু সহ্য করতে। তীব্রর সাথে এই মেয়েটির সম্পর্ক প্রায় 1-2 মাসের মতন। ওই যে প্রথম প্রথম প্রেম যেমন হয়, ওদেরও তেমন চলছে। ভারী মিষ্টি অনুভূতি থাকে এ সময়। হাত ধরে হাঁটা, সুন্দর মুহূর্ত কাটানো, ফিউচারে কি হবে সেটা প্ল্যানিং করা, এই সময়টা এইসব নিয়েই ভরপুর থাকে। তীব্রর এসবের হ্যাবিট থাকলেও যার সাথে সে প্রেম করছে, এখন সেই মেয়েটির ওই হ্যাবিট নেই। সে সব অনুভব করতে করতে পথ চলছিল। হঠাৎ বাইকের হর্নের আওয়াজ পেয়ে নির্জন পথে একসাথে হাঁটা থামালো দুজন। তীব্র বকবক করছিল ওদের কালকের চ্যাট নিয়ে। হর্নটা সেও শুনেছে, তাতে বিরক্ত হলো ভীষণ। কেন যে কিছু পাবলিক প্রেম করার সময় এসে বাধা দেয়, ওরা এমন কেন করে, আজব সব। পেছনে ফিরে সে বাইকারের বদলে রিমকে দেখতে পেল। যে বাইকের হর্ন শোনা গেল সেটা দেখতে পায়নি কোথাও। রিম শক্ত চোখে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। তীব্র মেয়েটার হাত ছেড়ে রিমের কাছে আসতে নিতেই রিম সরে বলল, গীতা নেমেছে মেঘের চেয়ে নিজের মুখ বেশি কালো করার। স্পর্শ দূরে আইসক্রিমওয়ালাকে দেখে ভাবলো একটা নিয়ে খাবে। রিম তো খাবে না, তার অপছন্দের খাবার এটা, তাকে দেখিয়েও তো খাওয়ানো যাবে না। কি করা যায়? আচ্ছা রিম, কিছু খাবে? আপনার মাথা খাবো, দেবেন? রিমের কথা শুনে স্পর্শ বুঝে উঠে
পারলো না আদৌ রেগে বলছে নাকি সত্যি সত্যি বলছে। ওর মুখে ভাসমান আশা দেখে বুঝলো হয়তো সত্যিই বলছে, তাই নিজের মাথাটা এগিয়ে দিয়ে বলল, ধরো খাও, চুলগুলো ফেলে খেও, না হলে আবার পেটে অসুখ করবে। রিম দুম করে একটা কিল বসিয়ে দিল স্পর্শর মাথায়। তারপর উঠে চলে যেতে চাইতে স্পর্শর হাতটা আটকে বলল, বসো না, দেখো তোমার মন 45 সেকেন্ডে কেমন ভালো করে দেই। রিম বসলো। স্পর্শ যেটা বলে সেটাই সত্যি হয়, কিন্তু 45 সেকেন্ডে কি করে সম্ভব সেটা ভাবতেই সে দুটোনায় পড়ে যাচ্ছে। স্পর্শ ওকে আঙ্গুল দিয়ে ইশারা করে দূরের একটা চিত্র দেখালো। সেখানে তীব্রকে আর তার সাথে থাকা মেয়েটাকে অনেক ঝগড়া করতে দেখা যাচ্ছে, একেবারে বাঁচন মরণ লড়াই। শেষে মেয়েটার হাতে একটা থাপ্পড়ও খেলো তীব্র। ওটা দেখে রিমের ঠোঁটের কোণায় হাসি ভেসে উঠেছে। পরক্ষণেই তার মনে পড়ে গেল স্পর্শ তার মন ভালো করে দেবে বলেছিল। এটা ভেবে তার মুখে তৃতীয়বার হাসি ফুটলো। স্পর্শ সেটা দেখে বলল, আমি তো একবারে দায়িত্ব নিছিলাম, দুবার হাসলে কিসের ভিত্তিতে? আমি বাসায় ফিরে যাব। আমাকে দিয়ে আসবেন নাকি রিক্সা নিব? এখানে বাস পাবা, সিএনজি পাবা, মাগা রিক্সা পাবা না। মাগার বলবেন না। কেন? আপনি পুরান ঢাকায় থাকেন? আগে থাকতাম, অভ্যাস যাচ্ছে না, কি করব বলো। রিম উঠে নিজে নিজে গিয়ে স্পর্শর বাইকে উঠে বসে পড়েছে। স্পর্শ তীব্রকে দেখতে দেখতে সেও চলে গেল। আজ ভাইয়ার নদীর একুলো হারালো ওইকুলো হারাইলো। এবার বুঝবা রিমঝিম কি জিনিস, কিন্তু পাইবা না, কারণ আমি আর তোমাকে ওরে পাইতে দিব না। ও আমার ছিল, আমারই থাকবে। অনেক ছলচাতুরি করে রিমকে কেড়ে নিয়েছিলে, আর আজ আমি ওরে আমার কাছে ফিরাই নিলাম। তোমার আর কোনো ছলচাতুরি যাতে কাজে না লাগে তারও ব্যবস্থা করতেছি। দেখলে রিমঝিম আকারে বৃষ্টি শুরু। রিম হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দেখছিল তখন। স্পর্শ তার কথার কোনো উত্তর না পেয়ে বাইকের ফ্রন্ট মিররে চেয়ে দেখল রিম চোখ বুজে বৃষ্টি উপভোগ করছে। ঠিক তখনই সে বাইক থামিয়ে ফেলল। কি হলো, থামলেন কেন? আশেপাশে গাছগাছালি এই একটা ছাড়া আর তো নেই। বাইকে বসে বসে বিজবার ইচ্ছা আছে নাকি? রিম চুপচাপ বাইক থেকে নেমে আরো বেশি করে উপভোগ করছে বৃষ্টি, কিন্তু স্পর্শ তাকে উপভোগ করতে দিল না। হাত টেনে জোর করে বড় গাছটা তলায় এনে দাঁড় করালো। আজব, এত আনরোম্যান্টিক কেন আপনি? বৃষ্টিতে কেন ভেজে মানুষ? স্পর্শ তার ভেজা চুলে হাত দিয়ে ঘষে শুকাতে শুকাতে বলল, যুগল কেন ভিজে? কি লাভ? ছুতে পারবে নাকি কিছু করতে পারবে? সমাজ বলবে হাই হাই। আমি সেটা মিন করিনি। বৃষ্টিতে মানুষ নিজের মনের ভেতরটাকে তাজা করতে ভেজে। তুমি চাকা খেয়েছো? আমি তো খাইনি, স্বাদে ভিজতে যাব কেন? আপনাকে তো ভিজতে বলিনি, আমি ভিজবো। আমার মন চাইছে যতক্ষণ বৃষ্টি চলবে ঠিক ততক্ষণ ভিজবো। মন খুলে নিজের মনটাকে তাজা করে নিব। বাধা কেন দিচ্ছেন? কারণ তোমার জ্বর হলে আমারও জ্বর হবে। আপনি কি আমার যমজ যে আমার যেটা হবে সেটা আপনারও হবে? কথাটা পুরোপুরি শেষ করার আগে রিমের কথাটা ওর মুখেই আটকে গেল। এই তো 7-8 মাস আগের ঘটনা। তীব্রর সাথে রাগারাগি চরম পর্যায়ে চলে যাবার পর রিম ওর সামনে নিজের হাত কেটেছিল রাগ করে। সেটা স্পর্শ দেখার পর সে নিজেও নিজের হাতটা কেটেছে সবার অগোচরে। কিন্তু রিম সেদিনই দেখে ফেলেছিল যখন স্পর্শ বারান্দার চেয়ারে ঘুমে কাতর ছিল দুপুরবেলা। নিচে তাকাতেই ওর রক্তাক্ত হাতটা রিমের চোখে পড়েছিল। রিম যেটা করবে সেটা স্পর্শও করবে, এটা সেদিন রিম 16 আনা বুঝে গিয়েছিল। তাহলে আজ জ্বর কি করে হবে? স্পর্শ হাত নাড়িয়ে বলল, ভাবছো জ্বর কি করে হবে? না হলেও জ্বর আনাবো জানো। মাথায় পানি ঢেলে ভেজা মাথা নিয়ে এক ঘুম দিব, তারপর উঠে আবার পানি দিয়ে আরেক ঘুম দিব। জ্বর নেচে নেচে আসবে। আপনি জানেন আপনি একটা পাগল? জানি, কারোর প্রেমে পাগল হওয়া তো খারাপ কিছু না। যদি অন্য কারণে পাগল হতাম তাহলে হয়তো একটা কথা ছিল। প্রেমে পাগল হওয়া সবচাইতে খারাপ জিনিস। আপনি রীতিমতো পাগলামি করছেন। আমার বিয়ে হয়ে গেলে কি করবেন তখন? হয়তো তখন আপনার এই পাগলামো ঘুচবে। বিয়েটা আমার সাথেই হবে, তাই পরে কি হবে তা নিয়ে ভাবি না, লজ্জা করে। আমি জানতাম তুমি থাকলে আমার হয়েই থাকবে। দেখোই না মাঝের কাটা কেমন উপড়ে গেল, তাও বিশ্বাস করতে চাও না দিন শেষে তুমি আমার। হ্যাঁ, আমি আপনার নই, এই কথা 100 বার বলতে রাজি। স্পর্শ হঠাৎ করে সিরিয়াস মুড থেকে পানি মুডে চলে গিয়ে রিমের হাত ধরে বৃষ্টিতে নিয়ে এসে বলল, চলো একসাথে জ্বর হোক আজ। কষ্ট করে জ্বর কেন আনতাম? রিম স্পর্শর হাত ছাড়িয়ে বলল, আপনার যে গন্ডারের চামড়া, এই পানিতে আপনার জ্বর আসবে না। তবে চলে যেতে কেন বলছো? ভয় হয়? আমার জ্বর হলে তোমার কি? হ্যাঁ, ভালোবাসো? আমি ভালোবাসবো তাও আপনাকে? আমার কি মাথা খারাপ? সামান্য খারাপ? একটুও খারাপ না। খারাপ হলে তো হতোই। বাসায় চলুন। বৃষ্টির দোহাই দিয়ে আর কতক্ষণ বাইরে থাকবো? স্পর্শ মাথা ঘষে বাইক স্টার্ট দিতে গিয়ে দেখলো স্টার্টই হয় না।
কি ঝামেলা, এই নির্জন এলাকায় বাদল দিনের সাহায্য চেয়েও তো পাওয়া যাবে না। অবশেষে ভয়ে ভয়ে রিমের মুখের দিকে অসহায়ের মতন তাকালো সে। রিম দাঁতে দাঁত চেপে বলল,